হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এলসিআর সিরিজ এবং রেজোনেন্স নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি টপিক এবং এখান থেকে বেশ এমসিকিউ কোশ্চেন আসার মতো রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এলসিআর সার্কিট, এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সার্কিট, সেখানে তোমার রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে এবং ক্যাপাসিটেন্স থাকবে। দেখো, এখানে ডেফিনেশনটা পড়লে তুমি বুঝতে পারবে। অ্যান এলসিআর লেখো কিংবা আর এলসি লেখো বা সিএলআর লেখো, দ্যাট ইজ নট আ প্রবলেম। মোদ্দা কথা হচ্ছে ওই সার্কিটে তোমার তিনটে রেজিস্ট্যান্স থাকতে হবে, এল, আর অ্যান্ড সি। বোঝা গেল? তো অ্যান আর এলসি সার্কিট ইজ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট কনসিস্টিং of a resistor, inductor and capacitor কানেক্টেড ইন সিরিজ। তুমি দেখবে সিলেবাসে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে আমরা দুটোভাবে অ্যারেঞ্জ করতে পারি এলসিআর সার্কিট। এটাকে কেন এলসিআর বলা হচ্ছে বলো তো? এটাকে তুমি যে হিসাবে সিকোয়েন্স করে লিখবে সেই হিসাবে লেখা হয়। যেমন আমার এখানে যদি তুমি ডায়াগ্রামটা দেখো, প্রথমে আমার আর আছে, তারপরে এল আছে এবং তারপরে সি আছে। তুমি হয়তো প্রত্যেকে খেয়াল করতে পারছো আমার এই যে ডায়াগ্রামটা, ওই কারণে কিন্তু আমি আর এলসি সার্কিট লিখেছি। তো তুমি যেভাবে সার্কিটটাকে সাজাবে ঠিক সেইভাবে তোমার নামটাকে কিন্তু দিতে হবে। এবার এই সার্কিটটাকে আমি প্যারালাল কম্বিনেশনে সাজাতে পারি, আবার সিরিজ কম্বিনেশনেও সাজাতে পারি, কিন্তু আমার সিলেবাসে শুধুমাত্র বলা আছে সিরিজ কম্বিনেশন নিয়ে, তাই আমি এখানে শুধুমাত্র সিরিজ কম্বিনেশন নিয়ে আলোচনা করব। সিন্স অল দিস কম্পোনেন্টস আর কানেক্টেড ইন সিরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাটাতে আমি মার্ক করেছি, দ্য কারেন্ট ইন ইচ এলিমেন্ট রিমেইন দ্য সেম। তাহলে কারেন্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না তোমার রেজিস্টারে, ইন্ডাক্টারে এবং ক্যাপাসিটারে। কি পরিবর্তন ঘটবে? শুধুমাত্র ভোল্টেজ ড্রপ, যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে রেজিস্টার, ইন্ডাক্টার এবং ক্যাপাসিটারে, সেইটা কিন্তু ডিফারেন্স হবে। এর আগেও আমরা পড়েছি। দেখো, আমরা রেজিস্টারের যে ভোল্টেজ ড্রপ সেটাকে কি দ্বারা ডিনোট করছি? ভিআর দ্বারা ডিনোট করছি, তাই তো? আমাদের যে ইন্ডাক্টারে যে তোমার হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে ভিএল দ্বারা করছি, আর আমাদের যে ক্যাপাসিটারে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা ভিসি দ্বারা ডিনোট করছি। তাহলে এখান থেকে এই যে লাইনটাকে আমি আন্ডারলাইন করেছি, এই লাইনটাকে কিন্তু তোমাকে মার্ক করতে হবে এবং তোমাকে খাতায় তুলে নিতে হবে। কি সেম থাকছে? কারেন্ট কিন্তু সেম থাকছে। বোঝা গেল? এল সি আর সার্কিটে কিন্তু আমাদের কারেন্টের ভ্যালুটা সেম থাকছে, ভোল্টেজটা পরিবর্তন হচ্ছে আমাদের রেজিস্টারের রেসপেক্টে, ইন্ডাক্টরের রেসপেক্টে এবং ক্যাপাসিটরের রেসপেক্টে। এবারে আমি যদি এই তিনটে কম্বিনেশনকে আমি যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, আমরা অলরেডি শিখেছি লিড করা এবং ল্যাগ করা, তাহলে আমরা এখানে শুধুমাত্র ডাইরেক্ট লিখে দেব আমাদের যে ভোল্টেজ ড্রপটা হবে তোমার হচ্ছে ইন্ডাক্টারে, সেটা কিন্তু লিড করে। এটাকে আমরা এটাকে পিক ভ্যালু দ্বারা লিখবো, ঠিক আছে? পিক ভ্যালু লিখবো, কারণ ভি নট, এটাকে পিক ভ্যালু বলি, তাই তো? আমরা এইটা তোমার হচ্ছে ইন্ডাক্টারের জন্য ভোল্টেজ ড্রপ, আর এইটা হচ্ছে তোমার এই ভোল্টেজ ড্রপটা হবে তোমার ক্যাপাসিটরের জন্য। ওকে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা তোমার রেজিস্টারের জন্য। তিনটে ভোল্টেজ ড্রপ, তিনটে লাইনে হবে। এইবার এই যে এখানে অ্যারোটা দিয়েছি, এইটা কিন্তু তোমার আই ভ্যালু, এটা তোমার কিন্তু কারেন্টের আই ভ্যালু। কারেন্টের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। এই কারেন্টের রেসপেক্টে দেখো তুমি বলতে পারবে আমাদের যে ভোল্টেজ ড্রপ হয়েছে ইন্ডাক্টর রেসপেক্টে, সেটা কতটা? 90 ডিগ্রি লিড করে। আবার যে কারেন্ট এবং ভোল্টেজ যে ক্যাপাসিটার রেসপেক্টে যদি আমি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা রিলেশনশিপ বের করতে যাই, তাহলে কে লিড করবে? কারেন্ট লিড করবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? কারেন্টও লিড করবে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো, বুঝে গেল আমি কি বলতে চাইলাম? এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, কে লিড করছে, কে ল্যাগ করছে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসবে। আমি কোশ্চেন তুলেছি, দেখতে পারবে। আচ্ছা, চলো এবার দেখো, আমরা কিন্তু এখান থেকে তিনটে কন্ডিশন পেলাম, একটা রেজিস্টার, ক্যাপাসিটার আর ইন্ডাক্টার। তাহলে তিনটে ক্ষেত্রে তিন ধরনের ভোল্টেজ ড্রপ হবে, ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজ ড্রপগুলোর যে আমরা ইকুয়েশন পাই সেটাকে এখানে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। কারেন্ট কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, অ্যাজ ইউজুয়াল আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, এটা আমাদের ফেস ওমেগা টি। আচ্ছা, ভোল্টেজ ড্রপ থ্রু দ্য এল সিআর সার্কিট কী হবে? আমরা প্রত্যেকেই জানি রেজিস্টারের ফেজ ডিফারেন্স আর কারেন্টের ফেজ ডিফারেন্স সর্বদা সমান থাকে, দেখেছি আমরা। তাই এখানে কিন্তু ফেজ ডিফারেন্স কোনো পরিবর্তন করছে না, আদারওয়াইজ এভরিথিং ইজ সেম।
কিন্তু আমি যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে যাই, তাহলে আমি দেখলাম যে আমার যে পোটেনশিয়ালটা ছিল সেটা কিন্তু লিড করছে। দেখো এখানে, দেখো লিড করছে না, এখানে কিন্তু পোটেনশিয়ালটা লিড করছে কার ক্ষেত্রে? ইন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে এবার এখানে চলে আসো, দেখো দেখতে পাচ্ছ কি করেছে, ওমেগা টি প্লাস পাই বাই টু, যেহেতু এটাকে লিড করছে ভোল্টেজটা, তাই প্লাস পাই বাই টু। কিন্তু তুমি যদি ক্যাপাসিটারটাকে খেয়াল করো তাহলে কিন্তু মাইনাস পাই বাই টু হয়েছে। কেন? কেন কি কারেন্টের রেসপেক্টে আমাদের যে ভোল্টেজ ড্রপটা, তুমি যদি এখানে খেয়াল করো, এই যে দেখো এটা কি করেছে, ল্যাগ করেছে না, কমে গেছে, নিচের দিকে কমে গেছে। তাহলে ওই কারণে কিন্তু এখানে মাইনাস সিম্বল এসেছে। কত ডিগ্রি ল্যাগ করেছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ল্যাগ করেছে, ওই কারণে দেখো এখানে লেখা আছে ওমেগা টি মাইনাস পাই বাই টু, অ্যাজ ইউজুয়াল এভরিথিং ইজ ইকুয়াল। বুঝে গেল? এখান থেকে এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, লিড করা এবং ল্যাগ করা। কিন্তু কারেন্টের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, আমি বারবার করে বলছি। চলো নেক্সট, এবারে আমরা এখানে তিনটে কেস অ্যারাইজ করবে, এখানে আমাদের তিনটে কেস অ্যারাইজ করবে, তার মধ্যে কেস 3 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো আমি এখানে জাস্ট তোমাদের একটু দেখার জন্য তুলেছি, এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলে দেবো। এবার দেখো এখানে প্রথম যে কেসটা, আমাদের যে ভোল্টেজ ড্রপটা সেটা যদি ইন্ডাক্টরে ম্যাক্সিমাম হয় ক্যাপাসিটারের রেসপেক্টে, তাহলে আমরা যে রেজাল্টেন্ট যে একটা ইয়ে পাবো, মানে রেজিস্ট্যান্স পাবো, সেটাকে আমরা ইম্পিডেন্স বলেছিলাম। যখন আমরা তোমার রেজিস্টার, ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর তিনটার কম্বিনেশন একটা সার্কিট তৈরি করব, তখন যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা কিন্তু আমরা ইম্পিডেন্স বলেছিলাম। তো এখানে সেই ইম্পিডেন্সের ভ্যালুটাই কিন্তু আমরা বারবার করে বের করব এবং তার রেসপেক্টে ক্যালকুলেশন করার চেষ্টা করব। দেখো যদি ভিএলটা ম্যাক্সিমাম হয় তাহলে আমার কি হবে, ডাইরেকশনটা উপরের দিকে হবে। তাহলে এক্ষেত্রে আমি বলি কি, আমরা যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে ইন্ডাক্টরে এবং পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে ক্যাপাসিটারে, তার রেসপেক্টে তো আমি ইন্ডাকটেন্সটাও বের করতে পারবো, তাই না? আমরা তো এর আগে শিখেছিলাম। হ্যাঁ, আমরা এর আগে শিখেছিলাম, সেগুলো ইন্ডাকটেন্স নিয়ে পড়েছিলাম, তাই না? তাহলে এরকমভাবে আমরা এই যে এক্সসি, এক্সএল এগুলো সম্বন্ধে জেনেছি। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে এক্সসি, বা তুমি এটাকে এভাবে ধরে রাখতে পারো, এটা হচ্ছে V0, এটা তোমার এল, তাই না? এল যেহেতু লিড করছে, মাইনাস ভি নট ক্যাপাসিটার। আর এটা তোমার কি হবে, অ্যাজ ইউজুয়াল যেটা আছে তোমার রেজিস্টার পোটেনশিয়াল ড্রপ, তাই না? আর এই যে তুমি দেখতে পাচ্ছ আমি যে একটা ডিফারেন্ট কালারের একটা ইয়ে করেছি, এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াক্টেন্স। তাহলে সেটাকে আমরা কি বলবো, ইম্পিডেন্স। সেটাকেই কিন্তু আমরা ইম্পিডেন্স বলছি। এই যে জেড, এইটা কিন্তু আমার ইম্পিডেন্স হচ্ছে। ওকে, এখানে এটাকে তুমি ভি নট একদম ইনিশিয়াল ভ্যালু বলতে পারো, ভি নট জেড বলতে পারো, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে, ভি নট জেড বলতে পারো। এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হবে, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে তোমার ফাই, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে ফাই। এইখান থেকে তুমি রেসপেক্টে যে আমি ক্যালকুলেশনটা ড্র করেছি, দেখো এটা একটা ভেক্টরের মেথডে আমরা ম্যাথামেটিক্সে পেয়ে থাকি, এই প্যারালেলোগ্রামের ফর্মুলাগুলো দিয়ে, সেখান থেকে কিন্তু এই ফর্মুলাটা অবটেন করা যায়, মানে এই প্রসিডিউরটা অবটেন করা যায়। আলটিমেটলি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তুমি কিন্তু এই ফর্মটা পাবে প্রত্যেকটা ইকুয়েশনে। কিন্তু এখানে তোমাকে আমি যেটা খেয়াল করতে বলবো, আন্ডার রুটের ভেতরে তুমি একটু খেয়াল করে নাও, দেখবে এক্স এল মাইনাস এক্স সি লেখা আছে। কেন কি তোমার কেস নাম্বার 1-এ এক্স এলটা লিড করছে এক্স সির রেসপেক্টে। বোঝা গেল কথাটা? এবং দেখো এখানে আমি যে অ্যাঙ্গেলটা, ফেজ ডিফারেন্স ডেফিনেটলি থাকবে, সেই ফেজ ডিফারেন্সটা আমরা ট্যান ফাই ইকুয়ালস টু কি লিখছি, এক্সএল মাইনাস এক্সসি বাই আর। বোঝা গেল? এবং টোটাল যে মানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে, এবার যে রেজাল্টেন্ট সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে, সেটা ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, প্লাস ফাই হচ্ছে, নট মাইনাস ফাই। দেখো কেস নাম্বার 2 দেখলে তাহলে তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবে। কেস নাম্বার 2 দেখো, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা থেকে যাবে, ভি নট আর। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখো লিখেছি, যদি পোটেনশিয়াল ড্রপটা ক্যাপাসিটারে বেশি হয় ইন্ডাক্টরের থেকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখো এই সাইডে ল্যাগ করবে, তাই তো? তার মানে এইটাকে আমরা লিখতে পারি না, দেখো তো, পোটেনশিয়াল ড্রপ ক্যাপাসিটার মাইনাস পোটেনশিয়াল ড্রপ ইন্ডাক্টর। এইটা আমার ইম্পিডেন্স অ্যাজ ইউজুয়াল যেটা ছিল, তাই না? এটা আমাদের ইম্পিডেন্স যেটা ছিল, এইটা আমাদের যেটা ছিল অ্যাজ ইউজুয়াল। ওকে, এইটা আমাদের যেটা ছিল অ্যাজ ইউজুয়াল। এই ক্ষেত্রে যে আমাদের অ্যাঙ্গেলটা হবে, এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেলটা হবে সেটা কিন্তু এই অ্যাঙ্গেলটা ফাই। এই
দেখো এই ক্ষেত্রে এক্স সি মাইনাস এক্স এল লেখা হয়েছে, এক্স সি মাইনাস এক্স এল লেখা হয়েছে। দেখো এখানে কিন্তু ফর্মটা আমরা জেড ইকুয়ালস টু পড়েছিলাম ভি নট বাই আই নট। দেখো এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ইকুয়াল। তোমাকে আমি খেয়াল করতে বলবো আবারও সেই কি বলবো ওই স্কোয়ার রুটের ভেতরে দেখো এই জায়গাটাতে এখানে দেখো এক্স সি মাইনাস এক্স এল লেখা হয়েছে। কেন কেন কি এখানে এবার আমি ক্যাপাসিটারকে নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের দেখো যে অ্যাঙ্গেলটা ফেজ ডিফারেন্সটা আমি পেয়ে যাবো এক্স সি মাইনাস এক্স এল বাই আর। সেক্ষেত্রে আমাদের যে নিট ভোল্টেজটা নিট সাপ্লাই ভোল্টেজটা হবে এই যে রেজাল্টেন্ট লাইন বরাবর, সেটা ওমেগা টি মাইনাস পাই। কেন মাইনাস পাই? কেন এটা ল্যাক করছে, তাই তো, এটা ল্যাক করছে, এটাই স্পেশালিটি। এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে। এগুলো জাস্ট বেসিক, এখান থেকে সেরকম কিছু আসার মতো নেই, তোমরা একবার করে দেখে নেবে আর খাতায় লিখতে চাইলে লিখবে। 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস, এখান থেকে আমাদের রেজোনেন্সের কনসেপ্টটা আসবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা একটা বেশি একটা কম করে দেখে নিলাম। এবার যদি দুটোই ইকুয়াল হয়, ভোল্টেজ ড্রপটা দুটোতেই ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি কেস দেখবো? তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স সি মাইনাস এক্সেল বা তুমি এক্সেল মাইনাস এক্সে যাই নাও না কেন, সেটা তো পুরোটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? ভালো করে খেয়াল করতো, এই পুরো টার্মটাই তো জিরো হয়ে যাবে, কারণ এক্স সি মাইনাস এক্সেল মানে কি, এক্স সি মাইনাস এক্সেল যদি দুটোকে ইকুয়াল ধরে তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে জেড ইকুয়ালস টু কি জেড ইকুয়ালস টু কি চলে আসবে? আচ্ছা এই জায়গাটা এটা এক্সট্রা পড়ে গেছে, এইটা এক্সট্রা পড়ে গেছে, এটা হবে না, হ্যাঁ এটা এক্সট্রা, এটা হবে। আচ্ছা এখানে তাহলে আমরা জেড ইকুয়ালস টু কি পাবো, জেড ইকুয়ালস টু আমরা কিন্তু আর পেয়ে যাবো, ঠিক আছে, জেড ইকুয়ালস টু আর পেয়ে যাবো, কারণ এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এক্ষেত্রে দেখো আমরা টেন ফাইভ ফেজ ভ্যালুটা কি পাচ্ছি, ভালো করে খেয়াল করবে, এগুলো কিন্তু আমাদের রেজোনেন্সে লাগবে, আমি বারবার করে বলছি। টেন ফাইভটা ইকুয়ালস টু এক্স সি মাইনাস এক্স এল বা এক্স এল মাইনাস এক্স এল, তুমি যাই নাও না কেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে, ঠিক আছে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তোমার যে ফেজ ডিফারেন্সটা সেটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবং যেহেতু ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এলসি আর সার্কিটটা তোমার কী রকম সার্কিট হয়ে যাবে, সেটা পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে। কেন কি এক্সএল এবং এক্সসি দুটোর ভ্যালু ইকুয়াল, বা পোটেনশিয়াল ড্রপ ইন ক্যাপাসিটার এবং পোটেনশিয়াল ড্রপ ইন ইন্ডাক্টর দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সার্কিটটা সেটা এখন পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে, সেটা আর এল আর সি সার্কিট না থেকে কি সার্কিট হয়ে যাচ্ছে, পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যাচ্ছে। এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে কখন একটা সার্কিট এল সি আর সার্কিট মানে পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে, বলতে হবে যখন এক্সসি এবং এক্সএল দুটো ইকুয়াল হয়ে যাবে, বা পোটেনশিয়াল ড্রপ ইন ক্যাপাসিটার বা পোটেনশিয়াল ড্রপ ইন ইন্ডাক্টর দেয়ার ইকুয়াল, তখন হবে। বোঝা গেল? তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ফেজ অ্যাঙ্গেলটা কত হয়, 0 ডিগ্রি, সেটা আমি জানি। এবং এই ক্ষেত্রে আমাদের যে নিট পোটেনশিয়াল ড্রপ সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, এবং কারেন্ট তো আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা ছিল আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। বোঝা গেল? এইটা আমাদের, এটা ধরো আই, এটা ছিল আমাদের আই, আর এটা ছিল আমাদের ভি নট, এটা আমাদের আর ছিল, সেটা এখন অ্যাজ ইউজুয়াল ইকুয়ালস টু আর হয়ে গেছে। দেখো জেড ইজ ইকুয়ালস টু আর, তাই না, জেড ইকুয়ালস টু আর। এবার এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে জেড ইকুয়ালস টু আর হয়েছে, এইটা কিন্তু তোমার মিনিমাম হয়েছে, মিনিমাম জেডটা কিন্তু তোমার মিনিমাম হয়েছে। এবার স্যার মিনিমাম কেমন করে হলো, কেন দেখো যে এক্সসি এবং এক্সএল এর ভ্যালুটা 0 হয়েছে, এর থেকে কম আর তুমি তো করতে পারবে না, কারণ আর এর ভ্যালু কখনোই 0 হতে পারে না, প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে কিছু না কিছু পরিমাণ রেজিস্ট্যান্স পাবে। তাহলে তুমি সব থেকে যে ছোট ভ্যালু 0 সেটা কিন্তু এক্সসি মাইনাস এক্সএল এর নিয়েছো, ঠিক আছে। ওই কারণে কিন্তু জেডের যে মিনিমাম ভ্যালু সেটা কিন্তু আর, মানে মিনিমাম ভ্যালু পাচ্ছ তুমি রেজোনেন্সের ক্ষেত্রে। এখানে যে ইম্পিডেন্সটা পাবে তুমি রেজোনেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু মিনিমাম হবে, সেটা কিন্তু মিনিমাম হবে। বোঝাতে পারলাম কথাটা? ভালো করে আবারও কথাটা শোনো, ইম্পিডেন্সটা মিনিমাম হবে, কখন, রেজোনেন্সের ক্ষেত্রে। এখানে তুমি যে এক্স ইকুয়ালস টু এক্সএল যে কন্ডিশনটা দেখছো না, এই যে কন্ডিশনটা আসছে, এই কন্ডিশনের উপরে, কারণ আমরা এর আগেও দেখেছিলাম এক্সসি এবং এক্সএল এই দুটোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস রিলেট হয়েছে, কি বলতো, ফ্রিকোয়েন্সি। মনে পড়ে 2FL আমি রিলেশন শিখিয়েছিলাম, ওমেগা এল ওমেগা সি, এগুলো যদি না মনে পড়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে। এইখানে এক্সসি এবং এক্সএল এ ফ্রিকোয়েন্সি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর সেই ফ্রিকোয়েন্সির জন্যই কিন্তু আমাদের নতুন কনসেপ্ট রেজোনেন্স। দেখো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি এক্সএল বিকামস ইকুয়াল টু এক্সসি, যদি এক্সএল আর এক্সসিটা ইকুয়াল হয়ে যায়, যদি এক্সএল এবং এক্সসিটা ইকুয়াল হয়ে যায়, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবে দুটোই। দেখো এখানে আমি ডায়াগ্রামটা ড্র করেছি, এইটাকে আমি এক্সএল, এইটা আমার এক্সএল, এইটা আমার হচ্ছে এক্সসি,
সি। এইখানে দেখো একটা ইন্টারসেক্টিং তুমি পয়েন্ট পেয়েছো, এই পয়েন্টটাই কিন্তু যখন এক্সএল এখানে এক্সএল অ্যান্ড ইকুয়ালস টু এক্সসি হয়ে যাচ্ছে, বোঝা গেল কথাটা? সেক্ষেত্রে আমাদের যে ফ্রিকোয়েন্সটা আমরা শুনতে পারি যে কোনো সোর্স থেকেই, সেটাই কিন্তু রেজোনেন্স। দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছি, at a certain frequency XL becomes equal to XC. Such a condition when XL equals to XC for a certain frequency is called series resonance. এবার দেখো এক্সসি ইজ ইকুয়ালস টু এক্সএল যদি লিখি, তাহলে আমরা এর আগেও শিখেছিলাম ওমেগা এল ইজ ইকুয়ালস টু 1/ওমেগা সি, কারণ এক্সসির ভ্যালুটা 1/ওমেগা সি ছিল। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ওমেগার ভ্যালুটা পেয়ে যাবে, দ্যাট ইজ 1/√LC, রেডিয়ান পার সেকেন্ড, ইউনিটটা মাথায় রাখবে। এবারে দেখো এই ওমেগাটাকেই আমরা কি লিখতে পারি, 2πf, তাই না? এগুলো আমরা শিখেছিলাম, শিখেছি, বহুতবার চর্চা করেছি। 2πf ইজ ইকুয়ালস টু 1/√LC, এখান থেকে তুমি এফ এর ভ্যালুটা পেয়ে যাবে, ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পেয়ে যাবে 1/2π√LC, দ্যাট ইজ হার্টজ ফ্রিকোয়েন্সির ইউনিট। তাহলে এই দুটোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, রেজোনেন্সের একটা ওমেগা দিয়ে ফাংশন এবং এফ দিয়ে একটা ফাংশন, বোঝা গেল? এবারে দেখো রেজোনেন্সের আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট এবং কোথা থেকে কোশ্চেন হতে পারে, সেই জিনিসগুলো আমি এখানে তুলেছি। অ্যাড রেজোনেন্স, দেখো ফ্রিকোয়েন্সি, এটাকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বলে এবং অনেক সময় এফ নট দ্বারাও ডিনোট করা হয়, ডোন্ট বি কনফিউজড, এফ নট দ্বারাও ডিনোট করা হয়। এফ নট ইকুয়ালস টু 1/2π√LC ক্যান বি চেঞ্জড বাই চেঞ্জিং এল অর সি। তুমি বুঝতেই পারছো যে রিলেশনটা দেওয়া আছে, এই যে রিলেশনটা, এটা কমপ্লিটলি ডিপেন্ড অন এল অ্যান্ড সি। তাহলে তুমি যদি এল এবং সি কে চেঞ্জ করো, তাহলে ডেফিনেটলি তোমার রেজোনেন্স চেঞ্জ হবে। এবার কথা হচ্ছে, এই রেজোনেন্সে কি আর এর কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই। দেখো ওই জন্য এখানে লেখা হয়েছে আর ডু নট প্লে এনি সিঙ্গেল রোল ইন ডিটারমিনিং দ্য ভ্যালু অফ এক্স। আর এর কিন্তু কোনো রকম কোনো ভূমিকা নেই, মাথায় রাখতে হবে, আর এর কিন্তু কোনো রকম কোনো ভূমিকা নেই। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আর did not play any single role. 2 নাম্বার, ইম্পিডেন্স ইজ মিনিমাম। তোমাকে একটু আগেই বললাম আমাদের এক্সএল এবং এক্সসি যখন হয়েছিল, জেড ইজ ইকুয়ালস টু কি পেয়েছিলাম, আর পেয়েছিলাম। এর থেকে তুমি ছোট ভ্যালু আর পেতে পারো না কখনো জেডের, তাই ইম্পিডেন্সের ভ্যালুটা কি হচ্ছে, মিনিমাম। কখন হচ্ছে? রেজোনেন্সে, তাহলে ইম্পিডেন্স কি, মিনিমাম। এবার দেখো যদি তোমার রেজোনেন্সটা, ভালো করে খেয়াল করো, রেজোনেন্সে যদি তোমার ইম্পিডেন্সটা মিনিমাম হয়, তার মানে কি রেজিস্ট্যান্সটা মিনিমাম হয়ে যাচ্ছে। যদি রেজিস্ট্যান্সটা মিনিমাম হয়, তাহলে স্বাভাবিকভাবে কি বলে, কারেন্টটা ম্যাক্সিমাম ফ্লো করবে। তাহলে 3 নম্বর অপশন দেখো, কারেন্ট ইজ ম্যাক্সিমাম, রেজোনেন্সে কারেন্ট ইজ ম্যাক্সিমাম। এবার দেখো রেজোনেন্সে আমরা দেখলাম আমরা কোনো রকম ফেজ অ্যাঙ্গেল পেয়েছি কি, পাইনি। কেন কি, কারেন্ট এবং ভোল্টেজ, আমাদের যে পোটেনশিয়াল ড্রপ ছিল সেটা সেম ফেজে ছিল, তাই তো, সেম একই ডাইরেকশনে ছিল। আমি তোমাকে লাস্ট ডায়াগ্রাম একটা দেখালাম না, এই সাইডে একই রকমভাবে এরকম দেখিয়েছি, একই ডাইরেকশনে ছিল। তাই এদের ক্ষেত্রে কি হবে, কোনো রকম ফেজ ডিফারেন্স পাওয়া যাবে না, ফেজ অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি। এবং আমাদের রেজোনেন্সের ক্ষেত্রে একটি নতুন টপিক আছে, সেটা হচ্ছে পাওয়ার। এক্ষেত্রে পাওয়ারটা ম্যাক্সিমাম হয় এবং ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা কত হয় বলো তো, I0² R/2। আর তুমি যদি এটাকে ভোল্টেজে লিখতে চাও, তাহলে V0²/2R। এটাকে মাথায় রাখবে। 6 নাম্বারটা, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা অ্যাডিশনাল কন্ডিশন আমি এখানে লিখে দিয়েছি, অ্যাডিশনাল কন্ডিশন। তারপরে দেখো, তুমি যদি রেজোনেন্স মানে কি, কোনো কিছু একটা তীক্ষ্ণ, মানে কোনো একটা আওয়াজ, বুঝতে পারছো? আমরা রেডিওতে যে সিগন্যালগুলো পাই স্পেশালি, মানে তুমি যখন ওয়্যারলেসের যে কাজগুলো করবে, ঠিক আছে, সেটা তো তোমার ওই সিগন্যালের উপরেই কাজ করতে হবে। তো রেজোনেন্স তোমার যত বেশি শার্প হবে, যত বেশি ক্লিয়ার হবে, তত বেশি তুমি ভালোভাবে শুনতে পারবে আওয়াজগুলো, তুমি তত বেশি ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক আছে কিনা? তাহলে সেক্ষেত্রে দেখো, তুমি যদি রেজোনেন্সটাকে শার্প করতে চাও, তাহলে কোন বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। এক হচ্ছে ব্যান্ডউইথ, এইটা নতুন একটা জিনিস, ডায়াগ্রাম এখানে আমি পাশে ছবি তুলেছি, দেখে নাও। এইটা যত কম হবে, মানে দেখো এটা তীক্ষ্ণ হয়ে আসে না, দেখো তীক্ষ্ণ হয়ে আসার জন্যই তো তুমি, এটা যদি এরকম হতো, তাহলে তুমি ভালো লাগতো না, শব্দটা ভালো পেতে না, কারণ এর সিগন্যালও পেতে হালকা। তুমি যত উপরে উঠবে, যত তীক্ষ্ণ করবে, তত কিন্তু তোমার, মানে ওই জন্য বলেছে ব্যান্ডউইথটা তোমার যত লেস করবে, তত কিন্তু আওয়াজ তুমি বেশি বেটার পাবে, বোঝা গেল? ওই কারণে কিন্তু এটা ডিক্রিজ করে যেতে হবে। শার্প যদি তুমি রেজোনেন্স পেতে চাও, তাহলে ব্যান্ডউইথটা তোমার ডিক্রিজ করে যেতে হবে, বোঝা গেল কথাটা? নেক্সট,
কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর বলে একটা টপিক আছে রেজোনেন্সে, তার উপরেও কিন্তু রেজোনেন্স ডিপেন্ড করে, এবং কোয়ালিটি ফ্যাক্টরকে তুমি এইভাবে 1/r √L/c হিসেবে লিখতে পারো। সেক্ষেত্রে তুমি পরিষ্কার বুঝতে পারছো কোয়ালিটি ফ্যাক্টর যদি ইনক্রিজ করে রেজোনেন্স ইনক্রিজ করবে, কারণ কোয়ালিটি যত বাড়াবে রেজোনেন্স তত বাড়বে, তাই না? এবার এখান থেকে তুমি ভালো করে দেখো, কোয়ালিটি ফ্যাক্টর তখনই বাড়বে যদি তোমার আর এর ভ্যালুটা কমে, তাই না? দেখো কোয়ালিটি ফ্যাক্টরের সঙ্গে আর এর কি রেসিপ্রোকাল সম্পর্ক, তাহলে আর এর ভ্যালুটা যদি কমে যায় তাহলে তোমার কোয়ালিটি ফ্যাক্টর বেড়ে যাবে, তাহলে ওই জন্য আর কমে যাচ্ছে। ঠিক একইভাবে দেখো সি এর ভ্যালু কী হবে, কমতে হবে, সি যদি কমে তবেই কিউ বাড়বে, তাই না? তাহলে ওই কারণে দেখো ক্যাপাসিটেন্সটা বা ক্যাপাসিটারটাও কিন্তু ডিক্রিজ করতে হবে, বোঝা গেল? কিন্তু দেখো আমাদের যে ইন্ডাকটেন্স আছে সেটা কিন্তু উপরে আছে, একদম সমান্তরাল, তাহলে কিউ ফ্যাক্টরটা তখনই বাড়বে যখন এল ফ্যাক্টরটাকে বাড়ানো হবে, তাহলে এল ফ্যাক্টরটা তখন বাড়বে যখন কিউ ফ্যাক্টরটা বাড়বে, তাহলে কিউ ফ্যাক্টর এবং এল ফ্যাক্টর যদি দুটোকেই বাড়িয়ে দিই তাহলে রেজোনেন্স আমি অনেক বেশি তীক্ষ্ণ পাবো, বোঝা গেল কথাগুলো? এটা ধীরে ধীরে এই যে পাঁচটা আমি কন্ডিশন দিলাম, এই পাঁচটা কন্ডিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পাঁচটা কন্ডিশন থেকেই এমসিকিউ আসবে। দেখো কোশ্চেনগুলো দেখো তাহলে বুঝতে পারবে। 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে টু টিউন আ প্যারালাল রেজোনেন্ট সার্কিট টু আ হায়ার ফ্রিকোয়েন্সি, তুমি খুব হাই লেভেলের ফ্রিকোয়েন্সি পেতে চাইছো, তাহলে তোমাকে ক্যাপাসিটেন্স কি করতে হবে দেখে নাও। ক্যাপাসিটেন্স কি করতে হবে, দেখো ডিক্রিজ করতে হবে, বুঝতে পেরেছো? ক্যাপাসিটেন্স কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অপশন কি হবে, অপশন বি। তারপরে ইফ দ্য ভ্যালু অফ সি ইন দ্য সিরিজ আর এল সি সার্কিট ইজ ডিক্রিজ, কি বলেছে, দ্য ভ্যালু অফ সিটাকে কি করা হয়েছে, ডিক্রিজ করা হয়েছে। যদি তুমি ভ্যালু অফ সি এর ভ্যালুটাকে ডিক্রিজ করো তাহলে তোমার ফ্রিকোয়েন্সি কী হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, ভালো করে ভাবো, এখনই শিখে নিলাম, ইনক্রিজ করবে, তাই না? যদি ক্যাপাসিটারটা মানে সিটার ভ্যালু, সি এর ভ্যালু যদি ডিক্রিজ করে এই ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, কারণ তারা একে অপরের রেসিপ্রোকাল, ভুলে গেলে একবার দেখে নাও ক্যাপাসিটেন্সের সঙ্গে, ঠিক আছে? 3 নম্বর দেখো, very very important question. In a series RLC circuit, the phase difference between the current, ভালো করে খেয়াল করো, between the current in the capacitor and the current in inductor, কি বলেছে এখানে, কিন্তু কারেন্ট আর ভোল্টেজের রিলেশন বলেনি, কারেন্ট ইন ক্যাপাসিটার, কারেন্ট ইন ইন্ডাক্টর। অনেকে 90 ডিগ্রিতে চলে যাবে, কিন্তু 90 ডিগ্রি ইজ নট আ কারেক্ট অ্যান্সার, 0 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কারেন্ট তো সেম ফেসেই থাকছে, কারেন্টের কোনো পরিবর্তন করছে না, তুমি ফেজ ডিফারেন্সটা পাবে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড ভোল্টেজের রেসপেক্টে। তুমি কারেন্টের দেখো এখানে কিন্তু একবারও ভোল্টেজ কথা তুলে নি, ভালো করে পড়ার চেষ্টা করো, দ্য কারেন্ট ইন দ্য ক্যাপাসিটার অ্যান্ড কারেন্ট ইন দ্য ইন্ডাক্টর, দুটোতেই কিন্তু কারেন্ট কথাটা বলেছে, বোঝা গেল কথাটা? ওই কারণে কিন্তু 0 ডিগ্রি হবে, এখানে কিন্তু 90 ডিগ্রি হবে না। চলো দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তুলেছি আমি, যে ড্যাশ ইজ দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি দ্য কারেন্ট ইন দ্য ইন্ডাক্টর ল্যাগস দ্য ভোল্টেজ। দেখো এখানে কি বলেছে, কারেন্ট এবং ভোল্টেজের একটা রিলেশনশিপ বলেছে, কারেন্ট এবং ভোল্টেজের সঙ্গে একটা রিলেশনশিপ বলেছে, আমরা অলরেডি সেটা নিয়ে আলোচনা করবো এখন। এই দুটো কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়েছে। এবং কি বলেছে এখানে, ইন্ডাক্টর, এই তিনটে পয়েন্টটাকে আমি তুললাম। হ্যাঁ, এবার আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি করে, লিড করে, তাই না? ইন্ডাক্টরের ক্ষেত্রে লিড করে, আমরা পড়েছি, এখনই পড়লাম। তাহলে এক্স এল ইজ গ্রেটার দেন এক্স সি, আমরা লিখতে পারি এক্স এল গ্রেটার দেন এক্স সি। আচ্ছা, এক্স এল এর ভ্যালুটা কি বলতো, এক্স এল এর ভ্যালুটা আমরা লিখতে পারি না ওমেগা এল। আচ্ছা আচ্ছা, এক্স সির ভ্যালুটা কি লিখতে পারি আমরা, 1/ওমেগা সি লিখতে পারি। আচ্ছা, এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার গ্রেটার দেন 1/LC। আচ্ছা, এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করো, এটাকে তুমি কি পেয়ে যাবে, ওমেগা ইজ গ্রেটার দেন √LC। আচ্ছা, এলসির ভ্যালুটা আমরা শিখেছিলাম, এটার ভ্যালু আমরা ওমেগা নট বা রেজাল্টেন্ট ভ্যালু বলতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো, ওমেগা ইজ গ্রেটার দেন ওমেগা নট, তার মানে এখান থেকে কি বলেছে, ড্যাশ দ্য রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাবোভ দ্য রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি তোমার যদি হয় তবেই কিন্তু এটা পসিবল, কারণ কি দেখো, ওমেগা ইজ গ্রেটার দেন আওয়ার রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাবোভ দ্য রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি যখন ইন্ডাক্টর হবে। কিন্তু যদি ক্যাপাসিটার বলে, পরের কোশ্চেনটা দেখো, যদি এখানেও দেখো সেম কন্ডিশন, কারেন্ট, ক্যাপাসিটার এবং ভোল্টেজ, তিনটে বলা দেওয়া আছে। আমরা ক্যাপাসিটারের ক্ষেত্রে কি জানি, জানি যে এটা ল্যাগ করে যায়, তাই তো? ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট ইন ক্যাপাসিটার লিডস দ্য ভোল্টেজ, তো সেক্ষেত্রে এটি
ক্যাপাসিটিভ ডোমিনেন্ট সার্কিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা এখানে যেটা পেয়ে যাব এক্সএল, ওকে ওকে, দিস ইজ রেড কালার, নো প্রবলেম, XL is less than XC। এবার এক্ষেত্রে যদি আমরা সেম প্রসিডিউর অ্যাপ্লাই করি তাহলে ওমেগা এল পেয়ে যাব লেস দেন 1/ওমেগা সি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখানে ওমেগা স্কোয়ার লেস দেন 1/LC পেয়ে যাচ্ছি। এটাকে ইমপ্লাইজ করলে কি পেয়ে যাব, ওমেগা লেস দেন 1/√LC। আচ্ছা, এটা ইকুয়ালস টু ওমেগা নট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো, যে ওমেগা ইজ লেস দেন ওমেগা নট। সেক্ষেত্রে কি হচ্ছে, লেস দেন তার মানে বিলো দ্য রেজাল্টেন্ট সার্কিট, রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি, বিলো দ্য রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি আমরা দ্য কারেন্ট ইন দ্য ক্যাপাসিটার লিডস দ্য ভোল্টেজ ইন দ্য সার্কিট। তাহলে কি হবে, বিলো দ্য রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি, বিলো দ্য রেজাল্ট। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মার্ক করে নেবে এবং বারবার করে, যদি না হয় একদম বারবার করে দেখে 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 মাথাতে গেঁথে নেবে। 4 নম্বর এবং 5 নম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট, বিলো এবং এবাব। ওকে, তো আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখছি। এর পরের ভিডিওতে আমরা পাওয়ার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।